ফ্যাসিবাদ বিলোপে মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল, অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বিএনপিকে বিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি, জনগণের বিরুদ্ধে কেউ পার পাবে না, লালমনিরহাটে জামায়াতের আমির। মের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন, সুষ্ঠু ভোট নিয়ে শিবির ও ছাত্র সংসদের শঙ্কা, আগে সংস্কার চায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। চট্টগ্রামে খালে পড়ে যাওয়া শিশু 14 ঘন্টা পর উদ্ধার, চকবাজার নালা থেকে 5 কিলোমিটার দূরে চাকতায় মিলেছে মরদেহ। ভারতের দিল্লিতে ভবন ধসে 4 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকে থাকার শঙ্কা। স্বাগত, এখন ঢাকা। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতেই একথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি জাতীয় সংসদ ভবনে এলইডি হলে বৈঠকে হাজির ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত এনসিপি, 29টি প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে দ্বিমত তুলে ধরে দলটি। এনসিপি মনে করছে, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল আলাদা হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দরকার। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ এক গুচ্ছ প্রস্তাবনা দেয়া এনসিপির পক্ষ থেকে। সংবিধান সম্পর্কিত বিষয়গুলোকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেয় এনসিপি। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। এই দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয়। আমরা দেখেছি কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। আজকে সেই সম্ভাবনা আপনারা তৈরি করেছেন, আপনারা নেতৃত্ব দিয়েছেন, লক্ষ মানুষ আপনাদের ডাকে সাড়া দিয়ে পরিবর্তনের পথে এক নতুন বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো আপনারা তৈরি করে দিতে পেরেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশন ও এনসিপির বৈঠকের বিষয়ে আরও খবর জানবো। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, জানাবেন আজকের আলোচনায় আর কোন কোন বিষয়গুলো তুলে ধরল এনসিপি? উজ্জ্বল, এনসিপি নেতারা সকাল ঠিক 10:30টার আগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করেছেন এবং এখানে এসে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শুরু করেছেন। জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকটি আসলে ধারাবাহিক বৈঠক। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেই এই বৈঠকের আমন্ত্রণ করা হয়েছে। 11টি সংস্কার কমিশন যেই সংস্কার প্রস্তাবনাগুলোকে দিয়েছে সেগুলোকে একীভূত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তো এর মধ্যে মোটা দাগে 166টি সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। সেই 166টি প্রস্তাবনার মধ্যে কোনো রাজনৈতিক দল
100টিতে একমত হচ্ছে, কেউ 90টিতে একমত হচ্ছে, কেউ 120টিতে একমত হচ্ছে। আজকে যে জাতীয় নাগরিক পার্টির নেতারা এসেছেন তারা এখানে লিখিতভাবে তারা জানিয়েছেন যে তারা 166টি প্রস্তাবনার সঙ্গে তারা 113টির সঙ্গে তারা একমত, 29টির সঙ্গে তারা আংশিকভাবে একমত, 22টির সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছেন। তাদের প্রস্তাবনায় তারা বলেছেন যে যদি একটি সাংবিধানিক কাউন্সিল থাকে এবং নির্বাচন কমিশন আলাদা করে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নেই। সেক্ষেত্রে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত জাতীয় সাংবিধানিক যে কাউন্সিলটি সেটি তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হবে। একই সঙ্গে তারা আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে। গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে তারা বলছে যে যেই বিষয়গুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত সেই বিষয়গুলোকে যেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সম্পন্ন করা হয় এবং সেজন্য তারা বলেছেন যে আসন্ন যে নির্বাচনটি রয়েছে সেটিও যেন গণপরিষদ তার আগেও যেন একটি গণপরিষদ নির্বাচন হয়। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে একটি গণ অভ্যুত্থান মূলত একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়নি। তারা বলছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে, কোনো একটি দলের হাতে যাতে, কোনো একক ব্যক্তির হাতে যাতে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু চলে না যায় সেজন্য তারা বলছে যে কেউ যাতে এককভাবে ক্ষমতাকে আঁকড়ে না ধরে, এই ধরনের কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে, এই ব্যবস্থাটাকেই তারা বলছে মৌলিক সংস্কার। এই মৌলিক সংস্কার না হওয়ার আগ পর্যন্ত যাতে কোনো ধরনের নির্বাচন না হয় এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। পাশাপাশি তারা আরও কয়েকটি কথা বলেছেন। অধ্যাপক আলী রিয়াজ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি বলেছেন যে এই যে 166টি সংস্কার প্রস্তাবনা রয়েছে এই 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে সব বিষয় যে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, যেই বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছেন সেই বিষয়গুলোকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা হবে, এটি তিনি জানিয়েছেন। বৈঠক এখনও চলছে। বৈঠকের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা আবারও কথা বলবেন। আমরা তাদের মাধ্যমে আরও তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটি শোনার চেষ্টা করবো এবং আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আমার কাছে এখনকার মতো। বিএনপিকে বিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, অনেক জুলুম, অত্যাচার, নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি। তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সরকার। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। আবার আরেকটা পরিকল্পনা যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। আগামী মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী, শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। অপরদিকে ডাকসু নিয়ে আপত্তি না থাকলেও সংস্কারবিহীন নির্বাচনের বিপক্ষে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল সবশেষ 2019 সালে। এরপর 5 বছর পার হলেও আর কোনো নির্বাচনের মুখ দেখেনি এখানকার শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন বাস্তবতায় নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হলে গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ঘোষিত রোডম্যাপ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নানামুখী উদ্বেগ। ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটিকে তারা দেখছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু পেছানোর পায়তারা হিসেবে। ডাকসু চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভোটের আয়োজন করা হলে বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পোলের আয়োজন করলেও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। এই মাসের পরবর্তীতে ঈদুল আজহার ছুটি পড়বে এবং তার পরবর্তীতে আমরা আশঙ্কা করছি যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটি হতে পারে। এখানে কোনো একটি মহল চাপ প্রয়োগ করতেছে, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানে একটি রোডম্যাপ ঘোষণার পরেও কিন্তু প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমরা আশঙ্কা করছি যে মে মাসের ভিতর যে তারা নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এটি আরও বিলম্বিত হতে পারে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাজনৈতিক, তাদের বিভিন্ন স্বার্থ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা অদৃশ্য চাপের কারণে ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। ছাত্র শিবির ও অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠনগুলোর বক্তব্যে উঠে আসলো ডাকসু নিয়ে অনিশ্চয়তার কথা। শিবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও গণতান্ত্রিক ছাত্র সংসদের শঙ্কা ছাত্রদলকে নিয়ে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু রোড ম্যাপ ঘোষণা করে তফসিলের ডেটও ঘোষণা করা হয়ে গেছিল। যেদিন পূর্ব নির্ধারিত সময় তফসিল ঘোষণা করার কথা, সেদিন আমরা দেখেছি যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং ফলশ্রুতিতে তফসিলটা ঘোষণা করা যায় না। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। এই টাইম লাইনের মধ্যেই আসলে তফসিলটাই ঘোষণা করা পসিবল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, কিন্তু যদি আবার পেছানোর একটা পরিলক্ষিত হয় এটা খুবই দুঃখজনক হবে। তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন হবে এবং অ্যাটলিস্ট তফসিলের ডেটটা ঘোষণা হবে। ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন দ্রুত ডাকসু চাইলেও বেশি মনোযোগ সংস্কার নিয়ে। ডাকসু নির্বাচনের কার্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে ছাত্রদল। আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিয়েও সন্দেহ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনটির। ছাত্র ইউনিয়নের দাবি, সংস্কার না করে নির্বাচনে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বেসিক সংস্কারগুলো না করে নির্বাচনের দিকে আগাচ্ছে। প্রপার তো অনেক বড় শব্দ, প্রপার যদি আপনি চেঞ্জের কথা বলতে চান তাহলে এই গোটা গঠনতন্ত্রের অনেক কিছুই পাল্টায় ফেলে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া উচিত। সেটা ওনারা কেন পারবেন না সেটা আমরা জানি না। নিজেদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একটি চাপ প্রয়োগ করার জন্য তারা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ব্যবহার করতে সেই একই কায়দায় তারা ব্যবহার করছে। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে এরকম ব্যাপারটা আমরা সেটা মনে করি না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই ডাকসুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন করাই তাদের লক্ষ্য। 4% শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, 96% শিক্ষার্থী মনে করে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে। মতামত বোঝার জন্য আমরা এটা করেছি এবং সেই মতামত বোঝার কারণেই আমি অনেক দৃঢ়ভাবে বলতে পারছি যে ডাকসু নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রায়োরিটি হলো মে মাসের শেষ সপ্তাহ। সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগেই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র সংসদের অচলাবস্থা কাটাবে, এমনটাই মত সাধারণ শিক্ষার্থীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। গণতন্ত্রের জন্য এত মানুষ জীবন দেওয়ার পরও সবাই হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য, প্রবৃদ্ধির পথে কূটনীতি, শাসন ব্যবস্থার রূপান্তর শীর্ষক আলোচনায় তিনি আরও বলেন, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না, চর্চা করতে হয়। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক উত্তরণে সফল হবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে, একে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাট জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দাবিতে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সকল রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলের বিভিন্ন ঘটনা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, রাজনৈতিক কর্মী নামের কলঙ্ক যারা, তাদের হাতে দেশে ভয়াবহ চাঁদাবাজি হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 1.5 যুগ পর প্রকাশ্যে বড় পরিসরে এই সমাবেশ ঘিরে সরগরম পুরো জেলা। সমাবেশ থেকে দলটির অন্যতম শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি ও সীমান্ত হত্যার সমালোচনা করা হয়। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। ক্ষমতাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য যারা একেবারেই বেপরোয়া হয়ে উঠেছিল, মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিমানবন্দর উত্তরা পশ্চিম, তুরাগ, উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মিছিল হয়েছে,
এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 6 দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। বিস্তারিত জানাতে শিববাড়ি মোড় থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন শিক্ষার্থীদের দাবি আদায়ে আর কি কি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে? সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে আমরা দেখেছি যে গাজীপুরে যে ডুয়েট যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের সামনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এই ডুয়েট প্রাঙ্গণে এসেছেন, এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি পালন শেষে কিন্তু তারা এই মুহূর্তে পদযাত্রা কর্মসূচি নিয়ে কিন্তু তারা গাজীপুরে যে শিববাড়ি মোড়, সেই শিববাড়ি মোড়ে এসে তারা উপস্থিত হয়েছেন, এবং এইখানে কিন্তু তারা তাদের যে বিভিন্ন যে 6 দফা দাবিটি রয়েছে সেই দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। পাশাপাশি এখানে একটি সমাবেশ কিন্তু তারা করছেন, এবং এই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র পলিটেকনিকের ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী ছাড়াও কিন্তু বিভিন্ন যারা সাবেক যে শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি ডুয়েটের কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এই পলিটেকনিকের এই শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা অংশ নিয়েছেন, এবং তাদের প্রতি সহমর্মিতা তারা কিন্তু তারা জড়িত রয়েছেন। এবং এই পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু অংশ নিয়েছেন, এবং এই শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছেন। পাশাপাশি তারা তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই কর্মসূচি তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু চালিয়ে যাবেন বলে তারা কিন্তু জানিয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি সবশেষ তথ্য। চট্টগ্রামের কাপাসগোলার হিজড়া খালে পড়ে নিখোঁজ হওয়া 6 মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতায় নিখোঁজের 14 ঘন্টা পর চাকতাই থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। হোসেন জিয়াদের প্রতিবেদন। কাপাসগোলার হিজড়া খালে পড়ে নিখোঁজ হওয়া শিশুটিকে উদ্ধারে সকাল থেকেই সক্রিয় ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌবাহিনী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ স্থানীয়রা। স্থানীয়রা জানান, খালের চকবাজার অংশে পড়ে ভাসতে ভাসতে শিশুটি প্রায় 5 কিলোমিটার দূরে তার নিজ বাসার কাছে চলে আসে। সকাল 10:30টায় বাসার পাশের খালে ভাসতে দেখে স্থানীয়রা শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করেন। আমি আমার বাচ্চাকে খুঁজতে গেছিলাম, ওখানে যে দেখতে পারি একটা বাচ্চা নিচে খালে পড়ে রয়েছে। খালের মধ্যে বাচ্চাটা বেঁচে আসছে, শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওখানে শুধু হাতটাই দেখা যাচ্ছে। ওখানে একটা ছেলে দেখছে, ওখানে সবাইকে বলছে। তারপর আমরা সবাইকে এখানে বাচ্চাকে হাত দিয়ে তুমি দেখি কি কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, ওই বাচ্চাটাই কি এখানে বেশি চলে আসছে। শিশুটি উদ্ধারের খবরে এক নজর দেখতে ছুটে আসেন স্বজন, প্রতিবেশী সহ শত শত মানুষ। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এ বিষয়ে নৌবাহিনী জানায়, উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করবে। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে খালে পড়ে যায় মা দাদি সহ শিশু সেহরিশ। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। বেশ কিছু মৃত্যুর ঘটনা। নগরীতে উন্মুক্ত খাল নালার পাশে বসবাস করেন হাজারো মানুষ, যার পাশেই থাকে ব্যস্ত সড়ক। এসব খাল নালা বৃষ্টি হলে মিশে যায় সড়কের সাথে। কোনো রিটেইনিং ওয়াল বা বেড়া না থাকায় প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদাসীনতায় ক্ষুব্ধ নগরবাসী। এখন চট্টগ্রাম দেখছেন এখন ঢাকা। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে একযোগে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড ও কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়। এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং দুই পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকে ক্লিন করে ফেলবো। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। ফেনী জেলার 6টি উপজেলার অধিকাংশ গ্রামেই দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। টিউবওয়েল দিয়ে পানি না ওঠায় এমন পরিস্থিতির তৈরি হয়েছে। পানির অভাবে গবাদি পশু পালন ও সংসারের দৈনন্দিন কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে টিউবওয়েলের এই দশা। আরও জানাচ্ছেন সোলাইমান ডালিম। একটু পানির জন্য প্রতিদিন এভাবেই কসরত করতে হয়। পুরো গ্রামের দু একটি টিউবওয়েলে অল্প পরিমাণে পানি থাকলেও অধিকাংশ টিউবওয়েলে নেই পানির ছিটে ফোটাও। বাধ্য হয়েই পুকুর, খালের পানি ব্যবহার করছে মানুষ। এমন চিত্র ফেনীর অধিকাংশ গ্রামের। গত 3 মাস যাবত আসলে আমাদের এলাকায় যে নলকূপগুলো রয়েছে এগুলোতে পানি পাওয়া যাচ্ছে না, এবং আমাদের যেসব মোটরগুলো আমরা ঘরে বসিয়েছি মানে খাওয়ার পানির জন্য, এই মোটরগুলোতে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পুকুরের পানি আমরা খাইতেছি, ব্যবহার করতেছি, লেফটিনে বা সপরিবারে সবকিছু এই পুকুর থেকে ব্যবহার করতেছি। ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম সহ 6 উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। গেল জানুয়ারি মাস থেকেই টিউবওয়েল দিয়ে উঠানো পানির পরিমাণ একটু একটু করে কমতে থাকে। চলতি এপ্রিলের শুরু থেকেই এই সমস্যা তীব্র রূপ নিয়েছে। অনেক বাড়িতে মোটর বসিয়েও মিলছে না সমাধান। এই এলাকার লোকজন এই মসজিদের পানি ব্যবহার করে খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। তারাও কঠিন পানির সমস্যায় পড়েছেন। গোসলের পানিও নাই, পুকুরের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, মোটরের পানি শুকিয়ে গেছে। পানির ভয়াবহ অভাব ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে। পুরো গ্রামে 2 শতাধিক টিউবওয়েলের মধ্যে পানি উঠছে মাত্র 2টি দিয়ে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে গ্রামের বাসিন্দাদের। আমি ইলেকট্রিকের মোটরের কাজ করি। এই পানিগুলা নাই, আমাকে বলে সবসময় পানির সংকট বেশি, এটা সমাধান করার চেষ্টা করবে জন্য অনুরোধ করছি। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর 25 ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। সংকট থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরামর্শ দেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রায় প্রতি বছর আমরা লক্ষ্য করতেছি যে পানির লেয়ার 3 থেকে 4 ফিট করে নিচে নেমে যাচ্ছে, এবং এতে করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টিউবওয়েলে পানি আসতেছে না। এবং শুধু ফেনীতে না, এই সমস্যাটা আমরা এখন সারা দেশ থেকে আমরা খবর পাচ্ছি যে প্রায় 60 থেকে 70% টিউবওয়েলে এই মুহূর্তে পানি খুব ডিফিকাল্ট। ভূগর্ভস্থ পানিটা আমরা চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। আমাদের পানির অপচয় রোধ করতে হবে এবং অপ্রয়োজনীয় পানি তোলা যাবে না। তথ্য মতে ফেনীতে গভীর অগভীর মিলিয়ে টিউবওয়েল রয়েছে 1.5 লাখের বেশি, যার মধ্যে 70% অগভীর। এসব টিউবওয়েলের 75 ভাগেই উঠছে না পানি। সোলাইমান ডালিম, এখন ফেনী। ধান, নদী আর খালের ঐতিহ্য মিশে আছে বরিশালের সাথে। তবে দখল, দূষণ আর ভরাটে নগরীর অধিকাংশ পুকুর ও জলাশয় বিলীনের পথে, যার কারণে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী। আরও জানাচ্ছেন অমিত হাসান। একসময় বরিশাল শহরকে বলা হতো প্রাচ্যের ভেনিস। নদী, খাল, বিল ও জলাধারের কারণে ইতালির ভেনিস শহরের সঙ্গে ছিল এমন তুলনা। ভেনিস এখনও নদী খালের শহরে থেকে গেলেও বরিশাল থেকে এসবের অনেক কিছুই হারিয়ে গেছে। অপরিকল্পিত নগরায়নে একটি শহরের প্রাণ পরিবেশ কতটা সংকুচিত হতে পারে তার বড় উদাহরণ বরিশাল।
নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পুকুরের চিত্র। ৩৩% পুকুরের অর্ধেকের বেশি ইতিমধ্যেই ভরাট করে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। দূষিত হচ্ছে পুকুরের পানি। দখল, দূষণ আর রক্ষণাবেক্ষণের অভাবে বরিশাল নগরীর বেশিরভাগ পুকুরের অবস্থা এমন বেহাল। পুকুরের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে গেছে এবং পানিটাও বর্তমানে নষ্ট হয়ে গেছে, কারণ ওটাকে দৃষ্টি দেওয়ার জন্য কোনো মানুষ আছে বলে মনে হয় না। পুকুরগুলো না থাকার কারণে আমাদের বরিশালের মানুষের জীবন খুব বিপদাপন্ন। বিপর্যয়ের মুখে আমরা পড়তে যাচ্ছি। আমার মনে হয় এই পুকুর জলাশয়গুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। ২০০০ সালের পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর বা জলাশয় ভরাট দণ্ডনীয় অপরাধ। ব্যক্তিগত পুকুর বা দিঘি ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন প্রয়োজন। তারপরও একের পর এক জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ হচ্ছে। তবে পরিবেশবিদদের অভিযোগ, এ নিয়ে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের দৃশ্যমান উদ্যোগ নেই। দেখে বোঝার কোনো উপায় নেই এটি নগরীর একটি পুকুরের চিত্র। এরকমভাবেই নগরীর বেশিরভাগ পুকুর দিন দিন দখল, দূষণ আর ভরাটে অস্তিত্ব হারিয়ে ফেলছে। পুকুরগুলো ভরাট করে তৈরি করা হচ্ছে বড় বড় দালানকোঠা সহ নানা স্থাপনা। সঠিক নজরদারির অভাবে পুকুরগুলো তার অস্তিত্ব হারাচ্ছে বলে মনে করছেন সচেতন মহলের নেতৃবৃন্দরা। খুব দ্রুত সময়ের মধ্যে নজরদারি বাড়ানো গেলে পুকুরগুলো এখনও টিকিয়ে রাখা সম্ভব বলেও মনে করছেন তারা। বরিশালের খাল, বিল, জলাশয়গুলি মূলত এগুলি ভরাট করা হচ্ছে এবং এই সুযোগে খালের দুই পাশ ভরাট করা হচ্ছে, জলাশয়গুলিকে ভরাট করতে হবে। এবং আমরা খুব উদ্বিগ্ন। আমরা মনে করতেছি কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়া উচিত এই ব্যাপারে। নদীর সাথে, ল্যান্ডের সাথে এবং পুকুরগুলির সাথে সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই ডিপার্টমেন্টগুলো যদি পুকুরগুলো বা নদীগুলো, খালগুলো রক্ষা করার চেষ্টা নেয়, তাহলেই মূলত আমাদের সাথে এই সম্মিলিত উদ্যোগে সেই পরিবেশ রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হবে। সিটি কর্পোরেশন বলছে, অনুমোদন ছাড়া পুকুর ভরাটের খবর পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় থেকে যে কেউ আমাদের খবর দেয় যে এই জায়গায় এরকম একটা অবৈধ কাজ হয়েছে, তখন আমরা ব্যবস্থা নিতে পারি। এখন রাতের বেলায় তো আমাদের অফিস বন্ধ থাকে, তখন আমাদের অফিসার তো মাঠে থাকে না, তখন এই সমস্যাটা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারি যে বেশি রাতে তারা কাজগুলো করার চেষ্টা করে, তখন আমাদের সাথে সাথে যে অফিসার আছে তাদেরকে আমরা টিম সহ পাঠিয়ে দিই। ২০১০ সালের মাস্টার প্ল্যানের তথ্য অনুযায়ী বরিশাল নগরে ৪৩৬টি পুকুর থাকলেও এখন ২০০ পুকুরেরও অস্তিত্ব নেই। পুকুর ও জলাশয়ের অস্তিত্ব রক্ষায় দখল ও দূষণের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ সংশ্লিষ্টদের। অমিত হাসান, এখন, বরিশাল। শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক ৩টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমানে পলাতক অবস্থায় থাকা ১২ জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারে অনুষ্ঠিত ৮ম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উৎসবের আমেজ দেশটির বাংলাদেশি কমিউনিটিতে। কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ৮ম সম্মেলন। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কাতার ও অন্যান্য উৎস দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় আগামী ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ম শীর্ষ সম্মেলন। সম্মেলনে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার খবরে খুশি কাতারে বাংলাদেশি কমিউনিটির লোকজন। সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তারা। মাননীয় উপদেষ্টা সম্মেলনে কাতারে আসবেন, আশা করি উনি আমিরের সঙ্গে বৈঠকে
লেবারের পাশাপাশি স্কিল ওয়ার্ক আনার ব্যাপারে আলোচনা করবে। আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ব্যবসায়িকের জন্য, আমাদের লেবার কর্মী যারা আছেন সকলের জন্য যা যা করা দরকার আমরা আশা করি উনি সব কিছুই করবেন এবং খুব একটা ভালো বৈঠক হবে আমাদের মহামান্য কাতারের আমিরের সাথে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনা সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা কাতারে আমির সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। মহামহিম আমির এবং কাতারের উচ্চপদস্থ সকল মন্ত্রীবর্গ কিংবা বাংলাদেশের জন্য যাদের সাথে দেখা করা জরুরি তাদের সাথে উনি দেখা করবেন এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে পার্সোনাল ক্যাপাসিটি এবং উনি বিশ্বে যে সম্মান যে এনজয় করেন সেটার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য এই সফর থেকে বেশ উল্লেখযোগ্য কিছু আমরা লাভ করতে পারবো। আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এখন কাতার। ভারতের দিল্লিতে একটি ভবন ধসে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হচ্ছে 14 জন বাসিন্দাকে। ধ্বংসস্তূপের নিচে এখনও 8 থেকে 10 জন আটকে থাকার আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। ভারতীয় গণমাধ্যম এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এনডিটিভি জানায়, শনিবার ভোররাতে দিল্লির উত্তর পূর্বাঞ্চলীয় জেলার মুস্তাফাবাদে এই দুর্ঘটনা ঘটে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দলের সাথে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে দিল্লি দমকল ও পুলিশ বিভাগ। পুলিশ আরও বলছে, 4তলা ওই ভবনটি ধসে পড়ার আগে দিল্লির বেশ কিছু এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। মাটি আলগা হয়ে ভবন ধসে যাওয়ার ঘটনা এর আগেও দেখা গেছে বলে জানান স্থানীয়রা। গেল সপ্তাহে দিল্লির মধুবিহারে নির্মাণাধীন ভবন ধসে একজনের প্রাণহানি হয়। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রশাসনে তীব্র হচ্ছে দ্বিধাবিভক্তির সুর। যুদ্ধরত দুই পক্ষ আলোচনা কঠিন করে তুলছে অভিযোগ করে মধ্যস্থকারীর অবস্থান থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী ভাইস প্রেসিডেন্ট ভান্স। এদিকে স্বল্প মাত্রায় হলেও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে মস্কো। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। পররাষ্ট্রমন্ত্রীর পর প্রেসিডেন্ট। ইউক্রেন প্রসঙ্গে মার্কিন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার কণ্ঠে স্পষ্ট ব্যর্থতা ও ক্ষোভের সুর। মার্কো রুবিওর পর এবার ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতাকারীর অবস্থান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির আলোচনা কঠিন করে তুলছে কিয়েভ ও মস্কো। এমনটা চলতে থাকলে মধ্যস্থতা করবে না ওয়াশিংটন। প্রেসিডেন্টের দাবি, দিন কয়েকের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা নেই, যদিও শীঘ্রই যুদ্ধবিরতির বাস্তবায়ন চান তিনি। If for some reason one of the two parties makes it very difficult, we're just going to say you're foolish, you're fools, you're horrible people, and we're going to just take a pass. But hopefully we won't have to do that. No, Marco is right in saying it. We want to see it end. মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে ক্ষুব্ধ ইউক্রেনের জনগণ। তাদের দাবি, 1994 সালের বুদাপেস্ট চুক্তি ভঙ্গ করায় কিয়েভকে ফিরিয়ে দেওয়া হোক তাদের পরমাণু অস্ত্র, яку ми віддали добровільно, і тоді ми не будемо потребувати їхньої допомоги. От і все. Треба максимально підтримати, щоб Росія зрозуміла, що їй треба йти на таку мить. Якщо вони не будуть підтримувати, ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানোর বিষয়ে যেমন দ্বিধাবিভক্ত ছিল ট্রাম্প প্রশাসন, ইউক্রেন ইস্যুতেও লক্ষ্য করা গেছে একই রকম বিভক্তি। ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী তিনি। Some of the things that have happened, even in the past 24 hours, we think we have some interesting things to report on, of course, in private. So the negotiations, I won't prejudge them, but we do feel optimistic that we can hopefully bring this war, this very brutal war, to a close. স্বল্প মাত্রায় হলেও যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্রের দাবি, যুদ্ধ বন্ধে কূটনীতি অব্যাহত রাখবে রাশিয়া। В настоящий момент на этой неделе контактов не запланировано, но, с другой стороны, скажем так, налаженные контакты позволяют весьма и এদিকে রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন মন্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
ফ্যাসিবাদ বিলোপে মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাষ্ট্রকে কিভাবে এক ব্যক্তির করতলগত করে একটি শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল। অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বিএনপিকে বিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি, জনগণের বিরুদ্ধে কেউ পার পাবে না, লালমনিরহাটে জামায়াতের আমির। মের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন, সুষ্ঠু ভোট নিয়ে শিবির ও ছাত্র সংসদের শঙ্কা, আগে সংস্কার চায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জায়গায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। চট্টগ্রামে খালে পড়ে যাওয়া শিশু 14 ঘন্টা পর উদ্ধার, চকবাজার নালা থেকে 5 কিলোমিটার দূরে চাকতায় মিলেছে মরদেহ। ভারতের দিল্লিতে ভবন ধসে 4 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকা থাকার শঙ্কা। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।